ইরান ও পাকিস্তানের সম্পর্কটা অনেকটা আবহাওয়ার মতো, এই ভালো তো এই খারাপ। এই তো গেল কয়েক মাস আগেই দেশ দুটোর সম্পর্ক রূপ নিয়েছিল দা কুমড়ায়, এখন আবার জোট হতে যাচ্ছে। তাই তো ইসরায়েলের সাথে যুদ্ধের মধ্যেই পাকিস্তান সফরে গেলেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পরমাণু শক্তিধর পাকিস্তানকে সাথে নিয়ে কোন পথে হাঁটতে চায় ইরান? পাকিস্তান ইরানের মধ্যে ঐতিহাসিক যেমন বৈরিতা রয়েছে, তেমনই রয়েছে মিত্রতাও। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তেহরানের সাথে সম্পর্ক নয়নের উদ্যোগ নিয়েছিলেন। তার সময়ে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের কিছুটা উন্নতিও হয়েছিল। তবে ক্ষমতা থেকে ইমরান খানকে অপসারণের পর এবং সেনাবাহিনীর সহযোগিতায় পশ্চিমাদের সমর্থন পুষ্ট রাজনীতিবিদরা ক্ষমতায় আসার পরে সেই ধারাবাহিকতা কিছুটা থমকে গিয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট রাইসির এই সফর এবার নতুন এক বার্তা দিতে যাচ্ছে, এমনটাই বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে, ইসরায়েলের সঙ্গে চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপটে কি পাকিস্তানকে কাছে টানছে ইরান? ইসলামাবাদ বলছে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে দুই রাষ্ট্রনেতার মধ্যে কার্যকর আলোচনা হয়েছে। বাণিজ্য ও যোগাযোগ ছাড়াও সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করতে একমত হয়েছেন দুই নেতা। বরাবরই পাকিস্তান যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে কৌশলগত সুসম্পর্ক বজায় রেখে চলে। এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে পাকিস্তান ও ইরানের অবস্থানের মধ্যে পার্থক্য দেখা যায়, কারণ সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সব সময়ই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিন্তু ইরান সৌদি আরবকে ভালো বন্ধু মনে করে না। তাই রাইসির এই সফর শুধু বাণিজ্য ও যোগাযোগে সীমাবদ্ধ থাকবে এমনটা মনে করে না। রাইসির সফর ইরানের জন্য পাকিস্তান তথা দেশটির সামরিক নেতৃত্বের সমর্থন সুরক্ষিত করার একটি প্রচেষ্টাও, কারণ দেশটির সম্প্রতি ইসরায়েলের সঙ্গে এক বিপজ্জনক সংঘাতে জড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, যেহেতু ফিলিস্তিন প্রশ্নে ইরান ও পাকিস্তান একই নীতিতে বিশ্বাসী, তাই সীমান্ত সংঘাত ভুলে অন্তত ইসরায়েল ইস্যুতে অবস্থান একই থাকছে তেহরান ও ইসলামাবাদের। এখানে বলে রাখা ভালো, পাকিস্তান অন্যতম পরমাণু শক্তিধর দেশ, আর তেহরানের চিন্তায় রয়েছে সেই সমীকরণও। ঐতিহাসিকভাবে পাকিস্তান ও ইরানের মধ্যকার সম্পর্কে সুসময় এবং দুঃসময় দুটোই ছিল। পাকিস্তানের জন্ম হবার পর থেকেই দুদেশ সুসম্পর্ক বজায় রাখে। তবে 1979 সালের ইরান বিপ্লব এবং পাকিস্তানে ওয়াহাবি ধারার ইসলাম চর্চা বাড়তে থাকলে ইরান ও পাকিস্তানের মধ্যে অবিশ্বাস বাড়তে থাকে। এরপর নানা সময়ে নানা ইস্যুতে তেহরান ও ইসলামাবাদের মধ্যে টানাপোড়েন চলে আসছে। সীমান্তে জঙ্গি তৎপরতা নিয়েও দুদেশ পরস্পরকে দোষারোপ করে আসছে। আমেরিকার সঙ্গে পাকিস্তানের সখ্যতার বিষয়টিও তেহরানের জন্য অস্বস্তির। তারপরও দুদেশের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা যায়নি। এবারের পাকিস্তান সফর নিয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, পাকিস্তানের সঙ্গে তার দেশের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে এবং সকল ক্ষেত্রে দুদেশ তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। সোমবার ইসলামাবাদে এক যৌথ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার ব্যাপারে তেহরান ও ইসলামাবাদ উদ্বেগ জানিয়েছে এবং দুদেশ অবিলম্বে এই যুদ্ধের অবসান চায়। তিনি জেরুজালেম আল কুদুসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান জানান। বিথি দাস, ৭১। হারেজ সম্প্রতি তাদের এক প্রতিবেদনে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলের নাজেহাল হবার কিছু নজির তুলে ধরেছে। ইসরায়েলি এই গণমাধ্যম গত ৭ই অক্টোবর যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সমস্ত ফ্রন্টে ইসরায়েলি দখলদার বাহিনীর নাকানি চুবানি খাওয়ার বেশ কয়েকটি ঘটনা তুলে ধরেছে। এসবকে তারা ইসরায়েলি দখলদার সরকারের ব্যর্থতা বলে দাবি করছে। ব্যর্থতা ১,
অপরিকল্পিত উপায়ে উত্তরাঞ্চল খালি করা। যুদ্ধের শুরুতেই উত্তরাঞ্চলে অর্থাৎ লেবানন সীমান্তে বসবাসরত ইসরায়েলি বসতি স্থাপনকারীদেরকে তাড়াহুড়ো করে সরিয়ে নেওয়া হয়। যুদ্ধের ডামাডোলে তাদেরকে ভরসা দেওয়ার বদলে ইসরায়েলি সরকার তাদেরকে ভয় দেখিয়ে সরিয়ে নেয়। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে এটাকে কূটনৈতিক এবং সামরিক ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। ব্যর্থতা 2, গাজা উপত্যকা। এই সংবাদপত্রটি উল্লেখ করেছে যে গাজা উপত্যকায় আক্রমণের লক্ষ্য ছিল হামাসকে নির্মূল করা, কিন্তু ইসরায়েলি দখলদার বাহিনী হামাসকে ধ্বংস করা তো দূরের কথা, হামাস এখনো শক্তভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা যুদ্ধের নামে গাজা শহরকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। ব্যর্থতা 3, কার্যকরী যুদ্ধ কৌশলের অনুপস্থিতি। এই সংবাদপত্রের ভাষ্য মতে কার্যকরী যুদ্ধ কৌশলের অনুপস্থিতি এই যুদ্ধে ইসরায়েলের অন্যতম ব্যর্থতা। যুদ্ধের 6 মাস পরেও গাজায় এখনও কোনো পরিকল্পনা নেই। ইসরায়েলি দখলদার বাহিনী প্রায় কয়েক মাস যুদ্ধ করেছে, যাতে শত শত সৈন্য নিহত এবং হাজার হাজার সৈন্য আহত হয়েছে, কিন্তু তবুও বাস্তব ফলাফল শূন্য, কেননা হামাস এখনও সম্পূর্ণ সক্রিয়, আর নতুন করে কৌশল সাজাতে যে রাজনৈতিক সম্ভাব্যতা প্রয়োজন তা আর এখন নেই। ব্যর্থতা 4, ইসরায়েলি বন্দীদেরকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া। যুদ্ধের শুরুতে আনুষ্ঠানিক লক্ষ্য ছিল গাজায় হামাসের সামরিক ও সরকারি ক্ষমতা ধ্বংস করা। এদিকে 7 অক্টোবর বন্দী হওয়া 250 জন ইসরায়েলি নাগরিককে প্রত্যাবর্তন পরের তালিকায় যুক্ত করা হয়েছিল। এরপর থেকে বাকি বন্দীদের প্রত্যাবর্তন নিয়ে আর কোনো ভ্রুক্ষেপ নেই। ব্যর্থতা 5, মানবিক সংকট। হারেজ সংবাদপত্র বলেছে যে গাজার উপর অন্যায় আক্রমণের ফলে সেখানে খাদ্য, পানি এবং ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এতে ইসরায়েলের মিত্র দেশগুলি সহ সমগ্র বিশ্ব ইসরায়েলি দখলদার বাহিনীকে দায়ী করেছে। ব্যর্থতা 6, ভুয়া ঐক্য। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গে বর্তমানে ইসরায়েলে বিভিন্নভাবে মেরুকরণ এবং বিভাজন চলছে, কিন্তু ব্যর্থ সরকার সেসব ধামাচাপা দেওয়ার জন্য একটা ভুয়া ঐক্যের ব্যানার ঝুলিয়ে রাখতে চাইছেন মানুষের মনে। ব্যর্থতা 7, নিরঙ্কুশ বিজয়ের ফাঁকা বুলি। এই সংবাদপত্রটি দাবি করছে যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে নিরঙ্কুশ বিজয় নেতানিয়াহুর ফাঁকা বুলি ছাড়া আর কিছুই না। নেতানিয়াহু মূলত নেতা হিসেবে তার ব্যর্থতা লুকোতে নিরঙ্কুশ বিজয়ের মূলা ঝুলিয়েছে। বাস্তবে তারা এখনও হামাসকে ধ্বংস করার ধারে কাছেও নেই।